ব্যাপার বন্ধু, কোথায় ছিলে তুমি এতক্ষণ? চলো আমার সঙ্গে, আমরা সেই ভয়ানক ডাইনি রাক্ষসীর খোঁজ পেয়েছি। তার হাতে তোমাদের রাজ্যে সেই নীলমণিও দেখা গেছে। এবার সেই রঙিন পাখাওয়ালা ঘোড়াটি তার মায়াবী শক্তি দিয়ে সেই রাক্ষসী ডাইনিকে এক মুহূর্তেই পাথরে রূপান্তরিত করে ফেলল এবং সাথে সাথে সেই নীলমণিটি ডাইনি রাক্ষসীর হাত থেকে মাটিতে পড়ে গেল। মনোমুগ্ধকর সুন্দর এই গ্রামের নাম শান্তিপুর। এরকম আরও কয়েকটি গ্রাম নিয়ে একটি রাজ্য। সেই পুরো রাজ্যের রাজা ছিলেন বাদশাহ আকবর। তিনি হলেন এই রাজ্যের প্রজাদের আশ্রয় ও ভরসার প্রতীক। তার ন্যায় বিচার, প্রজ্ঞা ও সাহস রাজ্যকে সুসংগঠিত ও শান্তিপূর্ণ করে তুলেছে। তিনি প্রজাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। বাদশাহ আকবরের পরিবারে ছিল দুই কন্যা, বড় রাজকন্যা ঈশিতা আর ছোট রাজকন্যা ইলিনা এবং তার প্রিয় স্ত্রী মাহিয়া। তাদের পরিবারের সবাই ছিল প্রচণ্ড ভালো আর শান্ত মনের মানুষ। তারা সবসময় গরিবের দুঃখে পাশে ছায়া হয়ে দাঁড়াত। এজন্যই রাজ্যের সকল প্রজারা বাদশাহ আকবরের পরিবারের সবাইকে অত্যন্ত ভালোবাসত, সেই সাথে সম্মান আর শ্রদ্ধা করত। হঠাৎ একদিন, আব্বাজান, আমি একটু ঘুরে বেড়াতে চাই আমাদের রাজ্যের গ্রামগুলোতে, আর নিজের চোখে দেখতে চাই যে গ্রামের মানুষগুলো আসলে সত্যিই কেমন আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রওনা দেব গ্রামের উদ্দেশ্যে। আরে, এ তো অতি উত্তম প্রস্তাব রাজকুমারী ঈশিতা। হ্যাঁ, তুমি গ্রামে বেড়াতে যেতে পারবে, কিন্তু একটি শর্ত রয়েছে। সেইটা হলো, তোমাকে একা যাওয়া যাবে না, সাথে কাউকে না কাউকে নিয়ে যেতে হবে। আর সন্ধ্যা হওয়ার আগেই প্রাসাদে ফিরে আসতে হবে। যদি তুমি আমার কথায় রাজি থাকো তাহলে আমি তোমাকে গ্রামে যেতে দেব। আচ্ছা, ঠিক আছে আব্বাজান, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে কাল সকালে রওনা দেব। আর হ্যাঁ, আমি কিন্তু তাহলে রাজকুমারী এলিনাকে আমার সঙ্গে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, নিয়ে যেও, কিন্তু সাবধান। যেখানেই যাও না কেন সাবধানতা অবলম্বন করতে হবে। তবে ঠিক আছে, তাহলে কাল রওনা দিও গ্রামে যাওয়ার জন্য। পরের দিন শীতের সকালে প্রচণ্ড কুয়াশায় ঢেকে গেছে পুরো রাজ্যটি। কথা অনুযায়ী রাজকন্যা ঈশিতা আর সাথে ছোট রাজকন্যা এলিনা হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল গ্রামের পথে। তারা যতই হাঁটতে ছিল ততই গ্রামের সুন্দর সৌন্দর্য তাদের মনকে আরও ফুরফুরে করে তুলছিল। তারা যতই হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে যাচ্ছিল ততই গ্রামের মানুষের পরিস্থিতি সুন্দর এবং ভালো মনে হচ্ছিল। গ্রামের মানুষের যেন কোনো দুঃখই ছিল না। এই সব দেখে দুই রাজকন্যা এবার বেজায় খুশি। এভাবেই সারাটা দিন গ্রামে ঘোরাঘুরি করার পর তারা এবার প্রচণ্ড ক্লান্ত। আপুমনি, আমার খুব ক্ষুধা পেয়েছে। চলো এবার প্রাসাদে ফিরে যাই আমরা। দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। মা বাবা আমাদের জন্য অপেক্ষায় রয়েছেন। আবার আসবো কোনো একদিন গ্রামের মানুষদেরকে দেখতে। চলো এবার ফিরে যাই আমাদের প্রাসাদে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো এবার প্রাসাদের দিকে যাওয়া যাক। আমার জানা মতে সোজা রাস্তায় প্রাসাদে ফিরতে অনেক সময় লাগবে, প্রায় সন্ধে হয়ে যাবে। কিন্তু পিতার কথা, আমাদেরকে কখনোই সন্ধেই প্রাসাদে ফেরা যাবে না, দিনের আলো থাকতেই ফিরতে হবে। কিন্তু একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে প্রাসাদে ফিরলে খুব দ্রুত আমরা ফিরতে পারবো। রাস্তাটি গ্রামের বাহিরের সেই বনের ভেতর দিয়ে। চলো তাহলে আমরা সেখান দিয়েই প্রাসাদে ফিরি। সারা দিন গ্রামে ঘুরে আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এই বলে দুই রাজকন্যা দ্রুত হাঁটতে হাঁটতে পৌঁছে গেল গ্রামের সেই বনের কাছে। বনটি দেখতে অনেক সুন্দর ছিল। ঝিঝি পোকার আওয়াজ, সাথে পাখির কিচিরমিচির ডাক, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। তারা এবার হেঁটেই চলছে বনের ভেতর দিয়ে। হাঁটতে হাঁটতে তারা যখন সেই বনের আরও একটু ভেতরে গভীরের দিকে পৌঁছে গেল, ঠিক তখনই হঠাৎ, কেউ আছো? বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে এখান থেকে মুক্তি করো, বাঁচাও! হঠাৎ এমন বীভৎস চিৎকার শুনে তারা দুজনেই ভয়ে দাঁড়িয়ে গেল। আপুমনি,
মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। তুমি কি শুনতে পেলে? কি যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কেউ মনে হয় প্রচন্ড বিপদে পড়েছেন। চলো না গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। চলো দেখি, এগিয়ে যাই। চিৎকারটা সামনের দিক থেকে আসছে, কিন্তু সাবধানে। আমরা খুব সাবধানে সামনের দিকে এগোবো। এটা কোনো শত্রুর ফাঁদও হতে পারে। এই বলে তারা দুজনেই হাঁটি হাঁটি পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ তারা দেখতে পেল অদ্ভুত সুন্দর এক ডানাওয়ালা রঙিন ঘোড়া শিকারীর বিশাল বড় এক জালে আটকা পড়ে আছে। ঘোড়াটি দেখতে সাধারণ ঘোড়ার মতো ছিল না, সে ছিল পুরোপুরি আলাদা। সে বাহিরে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু শিকারীর সেই জাল থেকে সে বের হতে পারতেছে না। দুই রাজকুমারীকে দেখে রঙিন পাখাওয়ালা ঘোড়াটি হঠাৎ বলতে লাগলো, কে কে তোমরা? আমায় মেরো না, আমাকে মুক্ত করো এখান থেকে। শিকারীর এই জালে বন্দী হয়ে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে, এত সুন্দর ডানাওয়ালা রঙিন ঘোড়া আমি তো কখনই দেখিনি। হ্যাঁ, তোমাকে মুক্ত করতে পারি, একটা শর্তে। তোমাকে কথা দিতে হবে আগে যে তুমি মুক্তি পেয়ে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমার পরিচয় জানাবে আগে। তুমি এখানে কি করে এলে? এই বনে তোমার কাজ কি? কেনই বা এসেছো? আচ্ছা, ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাদের কোনো রকম ক্ষতি করব না। আর আমি কারো ক্ষতি করি না। আমি হীরক রাজ্য নামে এক রাজ্য থেকে এখানে এসেছি। আমাদের রাজ্যের মহারাজ খবর পেয়েছেন যে আমাদের রাজ্যের সকল শক্তির উৎস হলো এক জাদুই অলৌকিক পাথর, নীলমণি। সেই নীলমণি চুরি করে নিয়ে তোমাদের দেশে লুকিয়ে আছে এক ভয়ানক রাক্ষসী ডাইনি। আমাদের রাজার আদেশে আমি এখানে এসেছি সেই নীলমণি উদ্ধার করার জন্য। কিছুদিন কেটে যাওয়ার পর সে এই রাজ্য দখল করবে এবং রাজত্ব করবে। সেই মায়াবী নীলমণির অলৌকিক শক্তি যদি সে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়, তাহলে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সাথে তার কাছে থাকা সেই নীলমণির বদৌলতে সে হয়ে উঠবে মহাশক্তিশালী আর হিংস্র। আমি সেই ডাইনিকেই খুঁজতেছিলাম এই জঙ্গলে, কিন্তু হঠাৎ শিকারীর এই জালে আটকা পড়ে যাই। তোমরা যদি আমাকে এখান থেকে মুক্ত না করো, তাহলে ডাইনি আমাদের রাজ্যের সেই মহামূল্যবান অলৌকিক শক্তি সম্পন্ন নীলমণি দিয়ে যত সব অপকর্ম করবে, সাথে তোমাদের এই রাজ্যের অনেক বড় ক্ষতি করবে এবং আমাদের রাজ্যের সকলেই তাদের মায়াবী অলৌকিক শক্তি হারিয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোমাকে তো তাহলে সাহায্য করতেই হবে। আর হ্যাঁ, আমি আর আমার সাথে যে রয়েছে সে আমার ছোট্ট বোন। আমরা এই রাজ্যের দুই রাজকুমারী। আমি ঈশিতা আর ও হচ্ছে ইলিনা। দাঁড়াও, এক্ষুনি তোমাকে শিকারীর জাল থেকে মুক্ত করে দিচ্ছি। এই বলে বড় রাজকন্যা ঈশিতা দৌড়ে গিয়ে সেই রঙিন পাখাওয়ালা ঘোড়াটিকে শিকারীর জাল থেকে মুক্ত করে দিল। তারপর রঙিন পাখাওয়ালা সেই ঘোড়া মুক্ত হয়ে গেল। সে যেন তখন হাঁপ ছেড়ে বাঁচল। এবার বড় রাজকন্যা ঈশিতা আবার ফিরে গিয়ে দাঁড়ালো ছোট রাজকন্যার পাশে। অনেক ধন্যবাদ তোমাকে রাজকন্যা ঈশিতা। তুমি না হলে আমি এই ফাঁদ থেকে বের হতে পারতাম না। আর আমার যেটুকু মায়াবী শক্তি রয়েছে সেগুলো তখনই কাজ করে যখন আমরা মুক্ত অবস্থায় থাকি। কোথাও বন্দি থাকলে আমাদের মায়াবী অলৌকিক শক্তি কাজ করবে না। আর হ্যাঁ, তোমরা এবার দ্রুত তোমাদের প্রাসাদে ফিরে যাও। তা না হলে সেই ডাইনি যদি তোমাদেরকে দেখে ফেলে, তাহলে তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলবে। আর হ্যাঁ, আরও একটা কথা, তোমরা যদি কখনো সেই ডাইনিকে দেখতে পাও, তাহলে অবশ্যই আমাকে জানিও এখানে এসে। আমি দিনের বেলা এই বন থেকে বের হতে পারবো না, শুধুমাত্র রাতের বেলা বের হতে পারবো। আমি আমার সবটুকু দিয়ে সেই ডাইনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাব। এবার তাহলে তোমরা যাও, কোনোভাবে সেই ডাইনির খোঁজ পাওয়া মাত্রই আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে, আমরাও তোমার সঙ্গে আছি। আমি প্রাসাদে ফিরে আব্বাজানকে এসব বিষয়ে বলে দেব যে রাজ্যে রাক্ষসী ডাইনি ঢুকেছে। তিনাকে আরও বলবো এই রাজ্যের সবাইকে জানিয়ে দিতে, যাতে যেই তাকে দেখতে পাক না কেন সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিতে পারে, আর আমরা তোমাকে জানিয়ে দেব। এই বলে রঙিন পাখাওয়ালা ঘোড়াটির কাছ থেকে তারা বিদায় নিয়ে রওনা দিল প্রাসাদের দিকে। হাঁটতে হাঁটতে তারা সেদিন প্রাসাদে পৌঁছে যাওয়ার পর সব ঘটনা
তাদের পিতাকে খুলে বলল। তাদের পিতা বাদশাহ আকবর এই সব শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন আর ভাবতে লাগলেন, যদি এই ডাইনি আমাদের এই রাজ্যে তার মায়াবী শক্তির খেলা শুরু করে, তাহলে তো আমাদের রাজ্যের সাধারণ প্রজাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই ভেবে সেদিন সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো ডাইনির সেই কথা। রাজ্যের সব প্রজারা রাজার প্রহরীর মুখে হঠাৎ এই সব কথা শুনে সকলে আতঙ্ক হয়ে পড়ল এবং এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। তার কিছুদিন পর হঠাৎ এক রাখাল বালক মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। হঠাৎ সেই রাখাল বালকটি ঝোপের আড়ালে থেকে অদ্ভুত ভয়ানক আওয়াজ শুনতে পেল। সে সাহস করে চুপি চুপি এগিয়ে গেল সেই ঝোপের দিকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে আড়াল থেকে দেখতে পেল এক ভয়ানক ডাইনি সেখানে এক আলোকিত পাথর নিয়ে কি যেন মন্ত্র পাঠ করতেছে। এই সব দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, আমাদের মহারাজ না এই ডাইনির কথাই ঘোষণা করেছিলেন? ঠিক তখনই সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রওনা দিল রাজদরবারের দিকে। খুব দ্রুত দৌড়াতে দৌড়াতে প্রাসাদে গিয়ে রাজাকে এই সব ঘটনা খুলে বলল। রাজকন্যা ঈশিতার কানে হঠাৎ এই কথা পৌঁছে গেল। সে আর প্রাসাদে এক মুহূর্ত দেরি না করে রওনা দিল সেই বনের দিকে যেখানে রয়েছে সেই রঙিন পাখাওয়ালা ঘোড়া। হাঁটতে হাঁটতে রাজকুমারী ঈশিতা অবশেষে পৌঁছে গেল সেই বনে। কই গো বন্ধু পাখাওয়ালা ঘোড়া, কোথায় তুমি? তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমরা সেই রাক্ষসী ডাইনির খোঁজ পেয়েছি। তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি বেরিয়ে আসো। রাজকুমারী ঈশিতার মুখে হঠাৎ এরকম চিৎকার শুনে সেই রঙিন পাখাওয়ালা ঘোড়াটি কোথা থেকে যেন দৌড়ে চলে আসলো রাজকুমারী ঈশিতার সামনে। কি ব্যাপার বন্ধু, কোথায় ছিলে তুমি এতক্ষণ? চলো আমার সঙ্গে, আমরা সেই ভয়ানক ডাইনি রাক্ষসীর খোঁজ পেয়েছি। তার হাতে তোমাদের রাজ্যে সেই নীলমণিও দেখা গেছে। দ্রুত আমার সঙ্গে চলো, তা না হলে সে তোমাদের নীলমণি থেকে সকল অলৌকিক শক্তি তার নিজের শরীরে নিয়ে নেবে অথবা অন্য কোথাও পালিয়ে যাবে। কি বলছো তুমি রাজকুমারী ঈশিতা? তোমরা সেই ডাইনির খোঁজ পেয়েছো? এক্ষুনি তুমি আমার পাশে এসে দাঁড়াও। আমি আমার মায়াবী শক্তি দিয়ে এক্ষুনি সেই ডাইনির পাশে গিয়ে উপস্থিত হব। তুমি শুধু আমার পাশে এসে দাঁড়াও তাড়াতাড়ি। মায়াবী সেই পাখাওয়ালা ঘোড়াটির কথায় রাজকুমারী ঈশিতা হাঁটতে হাঁটতে সেই ঘোড়াটির পাশে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই সেই মায়াবী রঙিন পাখাওয়ালা ঘোড়া তার মায়াবী শক্তি দিয়ে সেকেন্ডে উধাও হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তারা পাশের গ্রামের সেই জঙ্গলে গিয়ে পৌঁছল। তারা সেখানে গিয়ে দেখতে পেল মায়াবিনী সেই ডাইনি রাক্ষসী নীলমণি থেকে অলৌকিক শক্তি ছিনিয়ে নেওয়ার জন্য মন্ত্রপাঠ করছে। না, থেমে যা বলছি। শয়তান ডাইনি রাক্ষসী, আমি কখনোই তোকে এই নীলমণি থেকে অলৌকিক শক্তি তোর ভেতরে যেতে দেব না। এক্ষুনি ফিরিয়ে দে নীলমণি আমার কাছে, তা না হলে এক্ষুনি তোর মৃত্যু ঘটবে আমার হাতে। এক্ষুনি ফিরিয়ে দে নীলমণি। আমি এখন এই নীলমণি থেকে সকল মায়াবী শক্তি ছিনিয়ে নেব। আমাকে আর তোমরা কখনোই ধ্বংস করে ফেলতে পারবে না। আর ঠিক তখন আমি আমার এই সকল অলৌকিক শক্তি দিয়ে সম্পূর্ণ হীরক রাজ্য আর সাথে মানুষের রাজ্যটিও আমি আমার দখলে নিয়ে নেব। কখনোই তোর এই ইচ্ছা পূরণ হবে না, শয়তান রাক্ষসী ডাইনি। ডাইনি রাক্ষসীর মুখে এইসব কথা শুনে রঙিন পাখাওয়ালা ঘোড়াটি এবার প্রচণ্ড রেগে গেল। রেগে মেগে এবার সেই রঙিন পাখাওয়ালা ঘোড়াটি তার মায়াবী শক্তি দিয়ে সেই রাক্ষসী ডাইনিকে এক মুহূর্তেই পাথরে রূপান্তরিত করে ফেলল এবং সাথে সাথে সেই নীলমণিটি ডাইনি রাক্ষসীর হাত থেকে মাটিতে পড়ে গেল। এবার সেই রঙিন পাখাওয়ালা ঘোড়াটি অনেক খুশি, কারণ এখন সে তার রাজ্যের অলৌকিক শক্তিসম্পন্ন নীলমণিটি ডাইনি রাক্ষসীর হাত থেকে ছিনিয়ে নিতে পেরেছে। সাথে রাজকন্যা ঈশিতা অনেক খুশি হলো।
ধন্যবাদ বন্ধু ঈশিতা। শুধুমাত্র তোমার জন্যই আমি এই নীলমণিকে রাক্ষসী ডাইনির হাত থেকে রক্ষা করতে পারলাম। তুমি না থাকলে হয়তো আমি রাক্ষসী ডাইনিকে খুঁজে পেতাম না, আর খুঁজে পেলেও অনেক দেরি হয়ে যেত, আর ততক্ষণে এই নীলমণির অলৌকিক শক্তি ডাইনির শরীরে ঢুকে যেত। তখন আমি আর হাজারো চেষ্টা করেও এই নীলমণির শক্তি ফিরিয়ে নিয়ে যেতে পারতাম না আমাদের হীরক রাজ্যে। না বন্ধু, এটা আমার কর্তব্য ছিল, কারণ আমি যদি তোমাকে রাক্ষসী ডাইনির খোঁজ না দিতাম তাহলে আমাদের রাজ্যেও অনেক বড় ক্ষতি হয়ে যেত। রাক্ষসী ডাইনি আমাদের রাজ্য দখল করে নিত। এবার রাজকন্যা ঈশিতা কাছে থেকে বিদায় নিল সেই রঙিন পাখাওয়ালা ঘোড়াটি, এবং নীলমণি সঙ্গে নিয়ে হঠাৎ তার মায়াবী শক্তি দিয়ে হঠাৎ উধাও হয়ে চলে গেল তাদের হীরক রাজ্যে। এবং সেই ডাইনি রাক্ষসী সেই জঙ্গলে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। রাজকন্যা এবার খুশি মনে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল প্রাসাদের দিকে। প্রাসাদে গিয়ে রাজকুমারী ঈশিতা সকলকেই এই বিষয় জানালো। প্রাসাদের সবাই এইসব শুনে অনেক খুশি হয়ে গেল, এবং সারা রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ল। সবার মনে এখন আর ডাইনির ভয় নেই। এভাবেই আবার সুখে শান্তিতে কাটতে লাগলো সেই রাজ্য আর শান্তিপুর গ্রামের প্রজাদের জীবন।